বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। স্কুল জীবনে আমরা অনেকেই কাজলা দিদি কবিতাটি পড়েছি, কিন্তু অনেকেই জানেন না কাজলা দিদি কবিতার পেছনের আসল কাহিনী। আজ তুলে ধরার চেষ্টা করব কাজলা দিদি কবিতার অজানা কিছু তথ্য। বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় তার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক গুরুত্বের জন্য দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। এই জেলাতেই অবস্থিত একটি বিখ্যাত পুরাকীর্তিময় জলধারা কাজল দিঘি। বহু মানুষই জানেন এটির সৌন্দর্য সম্পর্কে, কিন্তু খুব কম মানুষই জানেন কাজল দিঘি নামটি কোথা থেকে এসেছে, এর পেছনে প্রকৃত ইতিহাস কি। কাজল দিঘিকে ঘিরে গবেষকরা ধারণা করেন এটি খনন করা হয়েছিল প্রায় 1000 বছর আগে। সেই সময় অঞ্চলটি ছিল পাল বা সেন রাজবংশের শাসনাধীন। তারা বিভিন্ন স্থানে বড় বড় দিঘি ও জলাশয় খনন করেন, পাথরের ঘাট নির্মাণ করতেন ধর্মীয় কার্যাবলী ও জনসাধারণের সুবিধার্থে। এই দিঘির বিশেষ বৈশিষ্ট্য হল এক প্রান্তে থাকা প্রাচীন মসজিদ ও পাথরের ঘাটের ধ্বংসাবশেষ, যা বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত স্থাপনা হিসেবে চিহ্নিত। লোকমুখে শোনা যায় কাজল দিঘি নিয়ে ভিন্ন কিছু অজানা করুণ তথ্যের। লোকমুখে শোনা যায় আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এই জনপদে একজন রাজা ছিলেন। রাজার ছিল 7টি স্ত্রী, কিন্তু তারা ছিল নিঃসন্তান। রাজা তার সন্তান কামনার জন্য একজন বিজ্ঞ পুরোহিতের শরণাপন্ন হন। পুরোহিত একটি ফল দেন, আর সেই ফল ছোট রানী খাওয়ার পরে ছোট রানী বাচ্চা গর্ভধারণ করেন। পরবর্তীতে ছোট রানী বাচ্চা প্রসব করেন। সেই বাচ্চার চোখ ছিল কাজল কালো, আর তার জন্যই নাম রাখা হয় কাজল। কিছুদিন যেতে না যেতেই রাজ্যে হঠাৎ করে দেখা দিল দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি। অনাবৃষ্টির কারণে রাজ্যে দেখা দিল পানির সংকট। সেই জন্য রাজা সিদ্ধান্ত নিলেন বড় আকৃতির একটি দিঘি খননের। বিশাল আকৃতির দিঘি খনন করার পরেও দেখা মিলল না পানির। তাই রাজা আবার পুনরায় সেই বিজ্ঞ পুরোহিতের শরণাপন্ন হন। বিজ্ঞ পুরোহিত জানায় এই দিঘিতে পানি আসবে, তবে জল দেবতাকে সন্তুষ্ট করতে হবে, তাহলেই এই দিঘি পানিতে কানায় কানায় ভরে উঠবে। কিন্তু রাজামশাই, তার জন্য আপনাকে অনেক বড় একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রাজামশাই বলে উঠলেন, কি এমন সিদ্ধান্ত? আমি আমার রাজ্যের প্রজাদের জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত। সেই সময় পুরোহিত বলে উঠলেন, আপনার রাজকন্যা কাজল যদি তার কাঁধে করে 1 কলস গরুর দুধ নিয়ে দিঘির মাঝখানে গিয়ে ঢেলে আসতে পারে, তাহলেই জল দেবতা সন্তুষ্ট হবেন, আর তাহলেই দিঘি কানায় কানায় ভরে উঠবে পানিতে। কিন্তু রাজকন্যা কাজল হয়তো আর ফিরে আসতে পারবেন না। পুরোহিতের এমন কথা শুনে রাজা প্রায় পাগলের মতো হয়ে যান, কারণ কাজল হলো তার একমাত্র সন্তান। কিন্তু রাজ্যের প্রজাদের কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়ে নেন। দিঘির চারপাশে সেদিন হাজার হাজার প্রজা উপস্থিত ছিল। সেই সময় কাজল তার কাঁধে কলস ভরে দুধ নিয়ে যখন দিঘির মাঝখানে গিয়ে দুধ ঢেলে দিল, ঠিক সেই সময়ে দিঘির চারপাশ থেকে কলকল ধ্বনিতে পানি এসে দিঘি ভরে উঠল। আর তার ঠিক কিছুক্ষণ পরেই ভেসে উঠল কাজলের মরদেহ। পরবর্তীতে রাজা তার রাজকন্যার স্মৃতিকে ধরে রাখতে এই দিঘির নামকরণ করেন কাজল দিঘি। আর এই কাজল দিঘির পাড়ে বসেই কিংবদন্তি কবি যতীন্দ্রমোহন বাগচি কাজলা দিদি কবিতাটি লিখেছেন। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলভবালার কাজলা দিদি কই। দিঘির পার্শ্ববর্তী বসবাস করা মানুষদের কাছে শোনা যায় দিঘি থেকে নাকি এখনো সন্ধ্যার পর মাঝে মধ্যেই নারী কণ্ঠে কান্নার ধ্বনি পাওয়া যায়। প্রতি বছর এখানকার আশেপাশের মানুষ ধর্মীয় অনুষ্ঠান মেলা করে থাকে। বিশেষ করে আরবি মাসের কিছু নির্দিষ্ট দিনে
এখানে মিলাদ করা হয়। দোয়া, মিলাদ, মাহফিল ও পুণ্যস্নানের আয়োজন করা হয়। দিঘিটির চারপাশে ছায়া, স্নিগ্ধ বৃক্ষরাজি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। পাখির কিচিরমিচির শব্দ, হালকা ঠান্ডা হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকালে দিঘির জলে সূর্যরশ্মি প্রতিফলিত হয়। সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণ হয়।